হাঁটু ব্যথা আসলে কি কি কারণ হতে পারে, কাদের বেশি হতে পারে, বা এই হাঁটু ব্যথা সম্পর্কে প্রাথমিকভাবে আপনি আমাদেরকে কিছু শুরু করেন। আচ্ছা, আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জয়েন্ট হচ্ছে হাঁটু বা নি জয়েন্ট, যেটার মাধ্যমে আমরা আমাদের ওজন, সারা শরীরের ওজনটা কিন্তু এই হাঁটু বহন করে থাকে। তো সেই ক্ষেত্রে যেহেতু তার ওজন বহন করার মতো একটা গুরুত্বপূর্ণ কাজ সে করে থাকে, এটার নানাবিধ সমস্যা হতে পারে। তো মোটা দাগে আমরা হাঁটুর এই সমস্যাগুলোকে দুটো ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে যে আঘাতজনিত সমস্যা, আর একটা হচ্ছে আঘাত ছাড়া সমস্যা। তো আঘাতজনিত সমস্যার জন্য যেটা হয়, তো হাঁটুটা যখন এই জয়েন্টটা তৈরি হয় তিনটি হাড়ের সমন্বয়ে, উরুঅস্থি বা ফিমার, নিচেরটা হচ্ছে টিবিয়া এবং হচ্ছে প্যাটেলা বা মালাই চাকি যেটা আমরা বলি সেটা, এই তিন অস্থির সমন্বয়ে, তিন হাড়ের সমন্বয়ে তৈরি হয় হাঁটু। এখন আঘাতের কারণে এই হাড়ের যে কোনো এই তিনটি হাড়ের যে কোনো হাড়, একটি বা দুটি হাড় কিন্তু ভেঙে যেতে পারে, যেটাকে আমরা ফ্র্যাকচার বলে থাকি, তাই না? তো এটা হলে হাঁটুর একটা সমস্যা, যে আঘাতজনিত কারণে হাড় ভেঙে গিয়েছে, এটা একটা সমস্যা। আরেকটা হলো যে হাড় ভাঙেনি, কিন্তু হাঁটুর আশেপাশে হাঁটুকে ব্যালেন্স করার জন্য বা সাপোর্ট দেওয়ার জন্য 11টা লিগামেন্ট কাজ করে। এই লিগামেন্টগুলোতে কিন্তু আঘাত আসতে পারে। লিগামেন্টগুলো ছিঁড়ে যেতে পারে, আংশিক ছিঁড়তে পারে, অথবা কনটিউশন হতে পারে। এটা আরেক ধরনের সমস্যা। আর আঘাত ছাড়া যে সমস্যাগুলো আছে তার মধ্যে আপনার বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে হাঁটুর মধ্যে, বয়সজনিত কারণে হাঁটুতে ক্ষয় হওয়া বলে যেই প্রচলিত অর্থে একটা কথা চালু আছে, অস্টিও আর্থ্রাইটিস বলে থাকি আমরা, এটা হতে পারে। আর হচ্ছে আপনি বললেন আলোচনার শুরুতে যে বাত বা ব্যথাজনিত যে সমস্যা, বাতজনিত কিছু স্পেসিফিক বাত বা আর্থ্রাইটিস আছে, যেটা কিন্তু হাঁটুতে আক্রান্ত করতে পারে হাঁটু। এই হলো আমাদের মোটামুটি দাগে হাঁটুর বিভিন্ন ধরনের সমস্যা। হাঁটুর বিভিন্ন ধরনের সমস্যা সম্পর্কে আপনার কাছে আমরা শুনলাম, মোটা দাগে দুই ভাগে ভাগ করে বলা যেতে পারে। যেহেতু আঘাতজনিত কারণে এক এক রকম সমস্যা হয়ে থাকে, সেখানে ফ্র্যাকচার হলে বা টিয়ার হলে সেটি অন্যরকম। আমরা মূলত যারা ব্যথাজনিত কারণে ভুগছেন তাদের বিষয়ে কথা বলবো। একজন দর্শক আমাদের কাছে টেলিফোনে করেছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক বলুন। জি স্যার, আমি নানগঞ্জ থেকে বলছিলাম। আমার নাম রুকনুজ্জামান, বয়স হচ্ছে প্রায় 30-এর মতো। তো আমি 5 বছর আগে একটা অপারেশন করছিলাম, এই যে পায়ে যে প্লেট ঢুকানো আর কি। জি। এখন এই 5 বছর হয়ে গেছে স্যার, এটা কি এই কোনো দীর্ঘমেয়াদী রাখা যাইব না খুললে ফেলানি জরুরি, এটা একটু জানতে চাইছিলাম স্যার। আপনি এখন কি সমস্যায় ভুগছেন কোনো? এখন সমস্যা না, একটু লাগে, একটু জ্যাম লাগে স্যার। আপনার কোন জায়গায় প্লেটটি স্থাপন করা হয়েছিল? এটা হচ্ছে হাঁটু থেকে, আপনার হাঁটুর উপর থেকে রান পর্যন্ত। জি, আপনাকে ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। ওনার হিস্ট্রি মোটামুটি ক্লিয়ার। আপনার আর কিছু জিজ্ঞেস করবেন? না, আমার আর তেমন কিছু জিজ্ঞেস করা নেই। ওনার ক্ষেত্রে আমার পরামর্শ হলো যে সাধারণত আমরা 2 বছর পরে পায়ের কোনো হাড়ে যদি প্লেট বা স্ক্রু অথবা কোনো ধরনের রড লাগানো হয়ে থাকে, আমরা পরামর্শ দিই 2 বছর পরে, হাড় সাধারণত জোড়া কমপ্লিট হয়ে যায়, এর মধ্যে 2 বছর পরে আপনি এটা খুলে নিতে পারেন বা খুলে নেওয়া ভালো। তবে উনি যেহেতু বলেছেন 5 বছর হয়ে গিয়েছে, অতএব ওনার খোলার সময় কিন্তু হয়ে গিয়েছে, উনি এখন খুলে নিতে পারেন, এটা কোনো অসুবিধা নাই, এবং খুলে নেওয়াটা ভালো। ওনার বয়স 30 বছর। জি, এটা এই কারণে। আরেকটা ব্যাপার হলো যে কখনো কখনো এই প্লেটের মধ্যে, এই ইমপ্লান্টের মধ্যে 2 ধরনের ক্যাটাগরি আছে। একটা হচ্ছে গিয়া স্টেনলেস স্টিলের তৈরি, আরেকটা হচ্ছে টাইটানিয়ামের তৈরি। তো টাইটানিয়ামের তৈরি কোনো প্লেট বা স্ক্রু যদি লাগানো হয়, সেটা সেক্ষেত্রে সে দীর্ঘমেয়াদী রাখতে পারে এবং চাইলে সবসময় মানে সারা জীবনও বহন করতে পারে। তবে কিন্তু যদি স্টেনলেস স্টিল হয় তাহলে 2 বছর পরে তার খুলে ফেলা উচিত, কারণ স্টেনলেস স্টিল রডটা যদি তার শরীরে থাকে, তাহলে পরবর্তীকালে কোনো কারণে যদি তার এমআরআই পরীক্ষা করার প্রয়োজন হয়, তাহলে সে কিন্তু সেটা করতে পারবেন না এই রড থাকা অবস্থায়। এবং এই কারণে আমরা বলি যে 2 বছর পরে, সাধারণত বাংলাদেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টেনলেস স্টিলই লাগানো হয়। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে খুলে নেওয়াটাই ভালো।